আসসালাম, লাইভে আছেন, যুক্ত হয়েছেন, যারা লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই আছেন, কোন কোন এলাকা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন। আর আমাকে ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছেন কিনা বা দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। আচ্ছা, পিছনে আমার স্লাইডটি রয়েছে, স্লাইডটি ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন অবশ্যই। আজকে আমি স্লাইডটা কেমন দেখাচ্ছে বা স্লাইডটা ঠিকভাবে বোঝা যাচ্ছে কিনা একটু দেখবেন। সম্মানিত 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী যারা রয়েছেন, আপনারা প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে অনেক সংশয়ের মধ্যে রয়েছেন। তো সেখানে আমরা একটা জিনিস বলতে চাই, প্রিলিমিনারি পরীক্ষা এনটিআরসি যদি না নেয় তাহলে তাদের জন্য শিক্ষক নিয়োগ দেওয়া খুব কঠিন হয়ে পড়বে। তো আমার মনে হয় এই প্রশ্নগুলোর উত্তর অনেক সময় রয়েছে। আমরা আশা করি সামনে এই প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাব, যথাযথ উত্তর আমরা পেয়ে যাব ইনশাল্লাহ। তো নিবন্ধন পরীক্ষা, প্রাইমারি, অন্যান্য যে সকল চাকরির পরীক্ষা রয়েছে সেই চাকরির পরীক্ষাগুলোর জন্য প্রিলিমিনারি পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ। এবং আজকে আপনাদের সকলের জন্য ঠিক তেমন একটি ক্লাস, কিছু প্রশ্ন সলিউশন, কিছু ব্যাখ্যা, এই বিষয়ক আলোচনা আজকে হবে ইনশাল্লাহ। তো চলুন আমরা ক্লাসে প্রবেশ করি। যারা লাইভে আছেন, সাবা আহমেদ বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যশোর থেকে বলছেন, অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হচ্ছেন। যারা লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর অবশ্যই আমরা যখন প্রশ্ন সলিউশন শুরু করব আপনারা চেষ্টা করবেন সঠিক উত্তর করার এবং কমেন্টে লিখবেন যে সঠিক উত্তরটি কী। অবশ্যই কোশ্চেন নাম্বারটা দিয়ে লিখবেন, 1 নম্বরের ক, খ, গ যেটাই হোক সেটা অবশ্যই আপনারা প্রশ্নের নাম্বারটা দিয়ে কমেন্টে লিখবেন। আচ্ছা, তো যাই হোক আমরা ক্লাসে প্রবেশ করছি। দেখুন, প্রথম যে প্রশ্নটি রয়েছে সে প্রশ্নটি আমরা দেখব, প্রশ্নটি আমরা দেখার চেষ্টা করব। প্রশ্নটি কি? বাংলা ভাষায় কোন স্বরধ্বনি উচ্চারণকালে জিহ্বা উচ্চ অবস্থানে থাকে? বাংলা ভাষায় কোন স্বরধ্বনি উচ্চারণকালে জিহ্বা উচ্চ অবস্থান থাকে? আপনারা সঠিক উত্তরটি অবশ্যই কমেন্টে লেখার চেষ্টা করবেন। আপনারা সঠিক উত্তরটি কমেন্টে লেখার চেষ্টা করবেন যে সঠিক উত্তর কোনটি। আমি দেখতে চাই, এখনও আমি কোনো উত্তর দেখতে পাইনি, তা আশা করি দেখতে পাবো। সঠিক উত্তরটি কি? সঠিক উত্তরটি হচ্ছে কোনটি হবে? ক, আ, খ, এ, গ, উ, ঘ, ও। আচ্ছা, এখানে সঠিক উত্তর কোনটা এটা আমরা দেখতে চাই। প্রশ্নটি কি? প্রশ্নটি হলো বাংলা ভাষায় কোন স্বরধ্বনি উচ্চারণকালে জিহ্বা উচ্চ অবস্থানে থাকে? হ্যাঁ, এটা আমাদের উত্তর করতে হবে, কোন অবস্থানে থাকে। এই প্রশ্নটি আমাদের অ্যান্সার করার চেষ্টা করতে হবে। বাংলা ভাষায় কোন স্বরধ্বনি উচ্চারণকালে জিহ্বা উচ্চ অবস্থানে থাকে? এমডি পান্নামিয়া বলছেন, আমি আসসালামু আলাইকুম, বরগুনা থেকে দেখছি। এমডি আব্দুল হাই উত্তর করেছেন রস্য উ। বৃষ্টি ঘোষ বলছেন রস্য উ। আচ্ছা, রস্য উ উচ্চ অবস্থানে থাকে, তাই না? এখানে আ কোথায় থাকে? দেখুন,
এই কোশ্চেনের উত্তরটার জন্য আমাদের এই চারটা কিন্তু বুঝতে হবে। হ্যাঁ, এই চারটা একটু বোঝা প্রয়োজন। দেখুন, স্বরধ্বনিকে কয়েকভাবে ভাগ করা যায়। একটা হচ্ছে উচ্চতার দিক থেকে, একটা হচ্ছে জিভের অবস্থানের দিক থেকে, একটা হলো ঠোঁটের উন্মুক্তি থেকে। আচ্ছা, উচ্চতার দিক থেকে আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম যে উচ্চ মধ্য নিম্ন নিম্ন, অর্থাৎ উচ্চতন, জিভের উচ্চতা অনুযায়ী আমরা কি করব, স্বরধ্বনিকে 4 ভাগে ভাগ করব। কয় ভাগে? 4 ভাগে। যদি প্রশ্ন আসে জিভের উচ্চতা অনুযায়ী স্বরধ্বনি কয় ভাগে ভাগ করা হয়, জিভের উচ্চতা অনুযায়ী স্বরধ্বনিকে 4 ভাগে ভাগ করা হয়। আচ্ছা, অনেকে উত্তর করেছেন হ্রস্ব উ। তাহলে উচ্চ অবস্থান থাকে কোনটা? হ্রস্ব উ। দেখুন, যখন আমরা বলবো উচ্চ মধ্য নিম্ন, নিম্ন মধ্য বা নিম্ন মধ্য এইভাবে পড়বো আমরা, নিম্ন এইভাবে, ঠিক আছে। যখন আমরা উচ্চতা অনুযায়ী পড়বো তখন এইভাবে পড়বো। আচ্ছা, যখন জিহ্বার অবস্থান অনুযায়ী কীভাবে পড়বো আমরা? জিহ্বার অবস্থান অনুযায়ী আমরা এইভাবে পড়বো, অর্থাৎ সামনের দিকে থাকে হ্রস্ব উ, এ, এই 3টা থাকে আপনার হচ্ছে সামনের দিকে। অর্থাৎ জিহ্বার অবস্থানটা যদি সামনের দিকে হয়, সম্মুখ দিকে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো সম্মুখ স্বরধ্বনি কোনটা? হ্রস্ব ই, তারপরে হ্রস্ব এ, তারপরে এই স্বরধ্বনিগুলো হচ্ছে সম্মুখ স্বরধ্বনি। মধ্য স্বরধ্বনি কোনটা? মধ্য স্বরধ্বনি হচ্ছে আ। পশ্চাৎ স্বরধ্বনি কোনটা? হ্রস্ব উ এবং অ, এইগুলো হচ্ছে পশ্চাৎ স্বরধ্বনি, ঠিক আছে। এগুলো কি? পশ্চাৎ স্বরধ্বনি। আচ্ছা, ঠোঁটের উন্মুক্ত অনুযায়ী সংবৃত, অর্ধসংবৃত, অর্ধবিবৃত, অর্থাৎ ঠোঁটের উন্মুক্ত অনুযায়ী কয় প্রকার? 4 প্রকার। ঠোঁটের উন্মুক্ত অনুযায়ী কয় প্রকার? ঠোঁটের উন্মুক্ত অনুযায়ী স্বরবর্ণ বা স্বরধ্বনি কয় প্রকার? 4 প্রকার। জিভের উচ্চতা অনুযায়ী 4 প্রকার। জিভের অবস্থান অনুযায়ী কয় প্রকার? 3 প্রকার। সম্মুখ স্বরধ্বনি, মধ্য স্বরধ্বনি এবং পশ্চাৎ স্বরধ্বনি। আবার ঠোঁটের উন্মুক্তি মানে ঠোঁট কতটুকু ফাঁকা হবে বা কতটুকু কম ফাঁকা হবে, এর উপর ভিত্তি করে আপনার কি করা হয়? স্বরধ্বনিকে 4 ভাগে ভাগ করা হয়। সেটা কি? ঠোঁটের উন্মুক্ত অনুযায়ী 4। এখন আমাদের প্রশ্নটা ছিল কি? আমাদের প্রশ্নটা ছিল যে বাংলা ভাষায় কোন স্বরধ্বনি উচ্চারণকালে জিহ্বা উচ্চ অবস্থানে থাকে? তাহলে উচ্চ অবস্থানে থাকে এইটা, আটা দেখেন একেবারে মধ্যে নিচে থাকে। এটা কোথায় থাকে? দেখেন এটা কোথায় থাকে? এ থাকে একেবারে উচ্চ মধ্যতে। হ্রস্ব উ থাকে কোথায়? হ্রস্ব উ থাকে একদম দেখেন উঁচুতে, একেবারে উঁচুতে থাকে। ওটা থাকে উচ্চ মধ্য, অর্থাৎ সঠিক উত্তর হবে এইটা। সঠিক উত্তর কী হবে? হ্রস্ব উ। অনেকেই সঠিক উত্তর করেছেন, অসংখ্য ধন্যবাদ। যারা সঠিক উত্তর করেছেন অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, সঠিক উত্তর হবে এইটা, ঠিক আছে। এই 4টা কিন্তু আমাদের বুঝতে হবে। এই যে এই 4টা না, এই চারটা কিন্তু আমাদের বুঝতে হবে। এখান থেকে বিসিএসে 46তম বিসিএসে কোশ্চেন এসছে, 46তম বিসিএসে কোশ্চেন এসছে। তার মানে কি? তার মানে আপনি সামনে যে কোশ্চেন, যে পরীক্ষাগুলো দেবেন সেখানেও কিন্তু এইখান থেকে প্রশ্ন হবে। সো এটা আপনাদের বুঝতে হবে, এটা কিন্তু আপনাদের ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্নটা দেখুন, পরবর্তী প্রশ্নটা বলতেছে বাংলা ভাষায় যৌগিক স্বর কয়টি? বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি কয়টি? দেখি এই উত্তরটা কে পারেন। বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি কয়টি? বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি সম্ভবত প্রবলেম করছে। আচ্ছা, একজন উত্তর করেছেন একটি, বৃষ্টি ঘোষ উত্তর করেছেন একটি। বাংলা ভাষায় যৌগিক স্বর কয়টি? বাংলা ভাষায় যৌগিক স্বর কয়টি? বাংলা ভাষায় যৌগিক স্বর 1টি, 2টি, 3টি, 4টি। আচ্ছা, আমি দেখতে চাই বৃষ্টি ঘোষ উত্তর করেছেন একটি, তারপরে হচ্ছে ইব্রাহিম উত্তর করেছেন খ, এমডি পান্নামিয়া উত্তর করেছেন 2টি, আকাইদ হাসান উত্তর করেছে, হাসান সাগর উত্তর করেছেন 2টি। ভেরি গুড, ভেরি গুড। যারা 2টা উত্তর করেছেন উত্তর হবে কয়টি? 2টি। সঠিক উত্তর এটি। আচ্ছা, 2টি কী কী বলেন তো? 2টি কী কী? একটা হলো ওই, আর একটা হলো ও, ঠিক আছে। আচ্ছা, এটাকে যৌগিক স্বর কেন বলা হচ্ছে? অ যোগ হ্রস্ব ই, আর এইটার মধ্যে আছে অ যোগ হ্রস্ব উ, অর্থাৎ এই 2টা মিলে দেখেন 2টা স্বরধ্বনি মিলে
আরেকটা স্বরধ্বনি তৈরি হয়েছে, সেটাকে আমরা বলছি যৌগিক স্বর। সেটাকে আমরা কি বলছি? যৌগিক স্বর। সেটাকে আমরা বলছি যৌগিক স্বর। আচ্ছা, তাহলে এখানে বাংলা ভাষায় যৌগিক স্বর কয়টি? দুইটি। বাংলা ভাষায় যৌগিক স্বর কয়টি? দুইটি। এখন প্রশ্ন হচ্ছে, যদি বলে যৌগিক স্বরধ্বনি কয়টি? যৌগিক স্বরধ্বনি যদি বলা হয় যৌগিক স্বরধ্বনি, তাহলে কিন্তু হবে 25টি। কয়টি হবে? যৌগিক স্বরধ্বনি হবে 25টি। এটা মাথায় রাখবেন। যৌগিক স্বর হবে 2টি, কিন্তু যৌগিক স্বরধ্বনি হবে কয়টি? যৌগিক স্বরধ্বনি হবে 25টি। যৌগিক স্বরধ্বনি হবে কয়টি? 25টি। আচ্ছা, যৌগিক স্বর 2টি, যৌগিক স্বর 2টি, কিন্তু যৌগিক স্বরধ্বনি কয়টি হবে? যৌগিক স্বরধ্বনি হবে হচ্ছে আপনার 25টি। ওকে, আমরা পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্নটা দেখুন, যোগরূঢ় শব্দ কোনটি? যোগরূঢ় শব্দ কোনটি? যোগরূঢ়। আচ্ছা, যোগরূঢ় শব্দ কোনটি? পরের প্রশ্নটা, যোগরূঢ় শব্দ কোনটি? দেখি কে উত্তর করতে পারেন। যোগরূঢ় শব্দ কোনটি? যোগরূঢ় শব্দ। আচ্ছা, যোগরূঢ় শব্দ কোনটি? হ্যাঁ, তানজিনা আমি বলছেন যে 25টি। ভেরি গুড। হ্যাঁ, যৌগিক স্বরধ্বনি 25টি। 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নটা কি দেখুন, যোগরূঢ় শব্দ কোনটি? যোগরূঢ় শব্দ। আচ্ছা, দেখি এই উত্তরটা কে করতে পারেন। কলম। তানজিনা আমি বলছেন শাখামূল। শাখামূল না, এটা হলো শাখা মৃগ। এটা হলো শাখা মৃগ। আচ্ছা, যোগরূঢ় শব্দ কোনটি? যোগরূঢ় শব্দ কোনটি? যোগরূঢ় শব্দ কোনটি? ঠিক আছে, যোগরূঢ় শব্দ কোনটি? উত্তর দেখতে চাই, সবার কাছ থেকে উত্তরটা দেখতে চাই। অনেকে উত্তর করেছেন কলম। 3-এর ঘ। ইব্রাহিম বলছেন 3-এর ঘ। আচ্ছা, যারা ঘ উত্তর করেছেন সঠিক উত্তর হবে এটা, অর্থাৎ শাখা মৃগ। শাখা মৃগ হবে সঠিক উত্তর। শাখা মৃগ হবে সঠিক উত্তর। আচ্ছা ভাই, শাখা মৃগ হচ্ছে শাখা মৃগ। শাখা মানে গাছের শাখা। শাখা মানে কি? গাছের ডাল। আর মৃগ মানে হচ্ছে হরিণ। মৃগ মানে কি? হরিণ। কিন্তু দেখেন, এইটাকে ভাঙলে পাই আমরা গাছের ডাল আর হরিণ, অর্থাৎ এইটা একটা শাখা মৃগ। এটা একটা সমাসবদ্ধ শব্দ। কি শব্দ? সমাসবদ্ধ শব্দ। দেখুন, শাখা এবং মৃগ এই দুইটা শব্দ মিলে একটা শব্দ তৈরি হয়েছে, যেই শব্দটার অর্থ হলো বানর। যে শব্দের অর্থ কি? বানর। এই শাখা শব্দটাকে আমরা যদি ভাঙি, তাহলে শাখায় বাস করে যে বা শাখায় চড়ে যে, অর্থাৎ এটা একটা সমাসবদ্ধ শব্দ। শাখায় মানে কি? গাছের ডাল। শাখায় বাস বা চড়ে যে, তাহলে এখানে শাখায় বাস করে বা চড়ে যে কোনো কিছু হইতে পারে। গাছের ডালে যে কোনো কিছু বাস করতে পারে বা চড়তে পারে, কিন্তু শাখা মৃগ দিয়ে একটা মাত্র প্রাণীকে বোঝায়, যেই প্রাণীটা হলো বানর। যেই প্রাণীটা হলো একটা বানর। আচ্ছা, যদি কোনো সমাসবদ্ধ শব্দ, যদি কোনো যেমন মনে করেন এখানে আমি যদি বলি মহাযাত্রা, এই শব্দটা একটা সমাসবদ্ধ শব্দ। এই শব্দটা একটা সমাসবদ্ধ শব্দ। এখন এটাকে যদি আমি ভেঙে ফেলি, তাহলে কী হবে? মহাসমারোহে যাত্রা। মহাসমারোহে যাত্রা। আচ্ছা, মহাসমারোহে যাত্রা, এই যে মহাসমারোহে যাত্রা, এইটা হলো ভেঙে ফেললে আমরা পাবো মহাসমারোহে যাত্রা। মহাসমারোহে, এটাকে ব্যাস বাক্য করলে আমরা পাবো মহাসমারোহে যাত্রা। এখন মহাসমারোহে মানে কি? সবাই মিলে একসাথে আনন্দ করে যাত্রা করা, এটাকে মহাসমারোহে যাত্রা বলে। কিন্তু এই মহাযাত্রা মানে কি? এই মহাযাত্রা মানে হচ্ছে মৃত্যু। এই মহাযাত্রা মানে হচ্ছে মৃত্যু। এই মহাযাত্রা মানে কি? মৃত্যু। দেখেন, যখন কোনো শব্দ আমরা ভেঙে ফেলছি,
এক ধরনের অর্থ পাচ্ছি, আর ওই শব্দটার মূল কিন্তু অর্থ আর একটা। যখন কোনো সমাস নিষ্পন্ন পদের ব্যাসবাক্য বা বিশ্লেষণ করা অর্থটা যদি ভিন্ন হয় মূল অর্থ থেকে, তাহলে বুঝে নিতে হবে ওই মূল শব্দটা হবে যোগরূঢ় শব্দ। কি বললাম? যোগরূঢ় শব্দ। শাখামৃগ এখানে মূল শব্দ। আচ্ছা, এখানে দেখেন একটা শব্দ আছে বাঁশি। এই বাঁশি শব্দটা যদি আমি ভাঙি বা বিশ্লেষণ করি, তাহলে এর অর্থ হবে যে বাঁশ দিয়ে তৈরি সকল কিছু, বাঁশ দ্বারা তৈরি সকল বস্তু। কিন্তু বাঁশি মানে কি? বাঁশি মানে ভাই একটা বাদ্যযন্ত্র। বাঁশি মানে কি? একটা বাদ্যযন্ত্র। অর্থাৎ যখন আমরা কোনো শব্দ ভেঙে ফেলার পর যদি ওই মূল শব্দ থেকে অর্থ পরিবর্তন হয়ে যায়, তখন বুঝতে হবে ওইটা রূঢ় অথবা যোগরূঢ় শব্দ। এই যে রূঢ় না, এই রূঢ় শব্দের অর্থ কিন্তু এটা কিন্তু ভিন্ন অর্থ দেবে। যেমন এখানে বলেছি, এই শব্দটা যদি আমি ভাঙি তাহলে কি হবে দেখেন, এই শব্দটার সাথে কি আছে? বাঁশ, তারপরে রস্যই, তাই না? এটা একটা প্রত্যয়জাত শব্দ। এটা কি? যখন কোনো প্রত্যয়জাত শব্দ, সন্ধিজাত শব্দ, উপসর্গজাত শব্দ, আবারও বলছি, প্রত্যয়জাত শব্দ, সন্ধিজাত শব্দ, উপসর্গজাত শব্দ, এই শব্দগুলো আমরা যখন ভেঙে ফেলব তখন দেখব যে উপসর্গ এবং প্রত্যয় এই শব্দগুলোর ভেঙে ফেলার অর্থ এবং মূল শব্দের অর্থ যদি পরিবর্তন হয় বা আলাদা হয়, তাহলে বুঝতে হবে ওই মূল শব্দটা রূঢ়ি শব্দ। এইটা হলো রূঢ়ি শব্দ। এটা কি? এইটা হলো রূঢ়ি শব্দ, এটা রূঢ়ি। বাট দেখেন, এই শব্দটা কিন্তু সমাসবদ্ধ শব্দ। এই সব শাখামৃগ শব্দটা সমাসবদ্ধ শব্দ, এবং যখন আমরা ব্যাসবাক্য করছি তখন এক অর্থ পাচ্ছি, আর সমস্ত পদ মানে মূল শব্দটার অর্থ আরেক রকম পাচ্ছি। এই ধরনের শব্দগুলোকে আমরা বলবো যোগরূঢ় শব্দ। এই ধরনের শব্দকে আমরা কি বলবো? যোগরূঢ় শব্দ। আচ্ছা ভাই, দেখেন তো ভাই, একটু দেখেন, ভালো করে দেখবেন। পঙ্কজ, এই শব্দটাকে যদি আমি বিশ্লেষণ করি বা ব্যাসবাক্য করি, তাহলে কি হবে? পঙ্কে জন্মে যা। আচ্ছা, পঙ্ক মানে কি ভাই? পঙ্ক মানে কাদা। পঙ্ক মানে কি? পঙ্ক মানে কাদা। কাদা মানে ওই যে মাটি, পানির নিচে যে কাদা থাকে সেটাকে আমরা পঙ্ক বলি, ঠিক আছে? এখন কাদায় জন্মে তো অনেক কিছু ভাই, কাদায় জন্মে অনেক কিছু, অর্থাৎ কাদায় অনেক কিছু জন্মে। কিন্তু ভাই, এই যে শব্দটা, এই শব্দটার একটাই মাত্র অর্থ আছে, সেটা কি জানেন? পদ্মফুল। এই শব্দটার মানে হচ্ছে পদ্মফুল, কিন্তু দেখেন এর মানেটা কি? পদ্মফুল। কিন্তু দেখেন এটাকে যখন আমি ভেঙে ফেললাম তখন এইটার অর্থ কিন্তু আলাদা হয়ে গেল। তো এই ধরনের শব্দ, এবং এইটা কিন্তু একটা সমাসজাত শব্দ, যেটাকে আমরা বলছি উপপদ তৎপুরুষ। কি বলছি আমরা এটাকে? উপপদ তৎপুরুষ। তার মানে বলা হচ্ছে শুধুমাত্র সমাসবদ্ধ পদ যখন আমরা ব্যাসবাক্য করব, ওই ব্যাসবাক্যের অর্থ এবং ওই সমস্ত পদ মানে মূল শব্দটার অর্থ যদি ভিন্ন হয়, তখনই সেই শব্দকে আমরা বলবো যোগরূঢ় শব্দ। আচ্ছা ভাই, আরেকটা জিনিস দেখেন, আমি লিখলাম প্রবীণ। কি বললাম? প্রবীণ। আচ্ছা ভাই, প্রবীণ শব্দটা একটা উপসর্গজাত শব্দ। যেমন দেখেন, প্রযোগ বিন। এখন দেখেন এই প্রোটা কি? এই প্রোটা কিন্তু উপসর্গ। এই পুরোটা কিন্তু উপসর্গ। তাহলে কোনো মূল শব্দের আগে এমন কিছু যুক্ত হবে
যেটা ওই মূল শব্দের অর্থটা পরিবর্তন করে দেয় এবং সেই শব্দ বা বর্ণ সমষ্টিগুলোর কোনো নিজস্ব অর্থ নেই, ওটা আর একটা শব্দের পূর্বে বসে নতুন একটা অর্থ তৈরি করে ও অর্থ দোতনা করে। আচ্ছা, এই ধরনের শব্দগুলোকে আমরা বলবো। আচ্ছা, যখন প্রো প্লাস বিন এইটাকে যখন আমরা ভাঙলাম তখন কি পেলাম জানেন? এই প্রো মানে প্রকৃষ্ট, আর এই বিন মানে অর্থাৎ এটা বোঝায় প্রকৃষ্ট রূপে যে ভালোভাবে যে বিন বাজাতে পারে তাকে প্রবীণ বলা হয়। মানে এই ভাঙা শব্দটার অর্থ দেখে আমরা বুঝলাম। কিন্তু ভাই এই প্রবীণ মানে কি? এই প্রবীণ মানে বয়স্ক, এই প্রবীণ মানে বয়স্ক। প্রযোগ বিন মানে হচ্ছে যে প্রকৃষ্ট রূপে বিন যে বাজাতে পারে। এইটার ভাঙা অর্থটা আমরা মানে বিশ্লেষণগত অর্থটা পেলাম এইটা। আর এই মূল শব্দটার অর্থ হচ্ছে বয়স্ক। দেখেন দুইটার অর্থ কিন্তু দুই রকম। এবং এই শব্দটা কোন ধরনের শব্দ? উপসর্গজাত শব্দ। যদি উপসর্গজাত শব্দ এবং প্রত্যয়জাত শব্দ, উপসর্গজাত শব্দ এবং প্রত্যয়জাত শব্দ যদি বিশ্লেষণ করার পরে ভিন্ন অর্থ আসে তখন সেটাকে আমরা বলি রূঢ়ি শব্দ। তখন সেটাকে আমরা কি বলি? তখন সেটাকে আমরা বলি রূঢ়ি শব্দ। কিন্তু যখন সমাজবদ্ধ শব্দ ব্যাসবাক্য করার পরে ভিন্ন অর্থ আসবে তখন ওই সমাজবদ্ধ পদটাকে বা শব্দটাকে আমরা বলবো যোগরূঢ় শব্দ। যোগরূঢ় শব্দ। আচ্ছা, একজন প্রশ্ন করেছে, ভাই জলধি মানে কি? আচ্ছা, জলধিকে যদি আমি বিশ্লেষণ করি তাহলে অর্থ আসবে জল ধারণ করে যে। জল ধারণ করে যে। ভাই জলধি শব্দটা বিশ্লেষণ করার পরে আমরা পেলাম জল ধারণ করে যে। জল ধারণ করে যে, একটা ছোট পাত্রও কিন্তু জল ধারণ করতে পারে, তাই না? একটা ছোট পাত্রও কিন্তু জল ধারণ করতে পারে। দেখেন যে কোনো কিছু, যে কোনো, যেমন একটা পুকুরও জল ধারণ করে, একটা নদীও জল ধারণ করে, একটা পাত্র জল ধারণ করে। কিন্তু ভাই জলধি মানে কি? জলধি মানে সমুদ্র। জলধি মানে কি? জলধি অর্থ হচ্ছে সমুদ্র। জলধি অর্থ কি? সমুদ্র। তার মানে কি? এটাও কিন্তু একটা সমাজবদ্ধ শব্দ। এটাও একটা সমাজবদ্ধ শব্দ। যেহেতু সমাজবদ্ধ শব্দ আপনাকে চিনতে হবে, আগে চিনতে হবে কোনটা উপসর্গজাত কোনটা প্রত্যয়জাত। ঠিক আছে, এটা কিন্তু আপনাদেরকে চিনতে হবে। আচ্ছা, এখন উপসর্গজাত এবং প্রত্যয়জাত শব্দগুলো যখন আমরা ভেঙে ফেলার পরে যখন অর্থ ভিন্ন হবে তখন সেটা হবে আপনার রূঢ়ি শব্দ, রূঢ়ি। আর যোগরূঢ়ি হবে কখন? যখন সমাজবদ্ধ পদটা ভাঙবো বা বিশ্লেষণ করব, ওই বিশ্লেষণ করার অর্থটা একরকম হবে এবং মূল শব্দের অর্থ আরেক রকম হবে। তখনই আমরা সেটাকে বলবো কি? যোগরূঢ় শব্দ। যোগরূঢ় শব্দ। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছেন। জলধি অর্থ সমুদ্র। তানজিনা আমি বলছেন জলধি অর্থ কি? জলধি অর্থ সমুদ্র। আচ্ছা, এবার আমরা 4 নম্বরে চলে যাব। আমরা পরবর্তী কোশ্চেনগুলো দেখব। দেখেন নদীর সমার্থক শব্দ কোনটি? নদীর সমার্থক শব্দ। নদীর সমার্থক শব্দ। আচ্ছা, এটা সবাই উত্তর করবেন। নদীর সমার্থক শব্দ কোনটি? নদীর সমার্থক শব্দ কোনটি? নদীর সমার্থক শব্দ কোনটি? সবার কাছ থেকে উত্তর চাই। নদীর সমার্থক শব্দ কোনটি? আকাইদ হাসান, এমডি, আমিনুল হক উত্তর করেছেন। জি, সঠিক উত্তর তটিনী। ভেরি গুড। আচ্ছা, আমি আরও উত্তর দেখতে চাই আপনাদের কাছ থেকে। স্লাইডটা আমি যখন সামনে যাচ্ছি ঘোলা হয়ে যাচ্ছে, এটা আসলে একটা প্রবলেম হচ্ছে না স্যার? ভেরি গুড। আকাইদ হাসান, সাগর, তটিনী। থ্যাংক ইউ সো মাচ যারা সঠিক উত্তর করেছেন। আচ্ছা, হিল্লোল, সিন্ধু, নির্ঝর, এটা মানে কি? সিন্ধু মানে তো আমরা জানি সাগর। সিন্ধু মানে কি ভাই? সাগর। হিল্লোল মানে কি? তরঙ্গ বা ঢেউ। তটিনী মানে নদীটা আমরা জানলাম। আচ্ছা, তটিনীর স্রোতস্বিনী, প্রবাহিনী, তারপরে শৈবলনী, তারপরে মনে করেন যে
আপনার যেমন অপগা নামে একটা ওয়ার্ড আছে, শরীত, এই ধরনের কিছু আপনার সমর্থক শব্দ রয়েছে, যে শব্দগুলোকে আমরা নদীর আরও অনেক সমর্থক শব্দ হিসেবে জানি। আচ্ছা, নির্ঝর মানে কি? ঝর্ণা। নির্ঝর মানে কি? নির্ঝর মানে হচ্ছে ঝর্ণা। আচ্ছা, 5-এর খ, হ্যাঁ 5-এর খটা আপনি উত্তর বলে দিয়েছেন, ভেরি গুড। ইব্রাহিম ভাই বলছেন 5-এর খ, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমরা পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্ন আমরা দেখব কোন বানানটি শুদ্ধ। এটা 46তম বিসিএসের কোশ্চেন। দেখুন, আমি যে প্রশ্নগুলো সলিউশন করছি সবগুলোই 46তম বিসিএসের কোশ্চেন। 5 নম্বর উত্তর করেছেন 5-এর খ। কিন্তু ভাই 5-এর খ এই উত্তরটা সঠিক হয়েছে, সমস্যা নেই, কিন্তু এই প্রশ্নটার মধ্যে একটা টুইস্ট আছে। টুইস্টটা কি? আচ্ছা, আমি আরও দেখতে চাই কে কে সঠিক উত্তর করছেন। আকাইদ হাসান সাগর বলছেন মূলা। আচ্ছা দেখুন, সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে বাংলা একাডেমির প্রমিত বাংলা একাডেমির বানান অনুযায়ী দুইটা শব্দই শুদ্ধ, দুটি শব্দই শুদ্ধ, মূলাও শুদ্ধ, মূলও শুদ্ধ, ঠিক আছে, দুটি শুদ্ধ। এটার সঠিক উত্তর দুটি হবে, ঠিক আছে। এখন দেখেন ভাই, এই জায়গাটায় একটা জিনিস খেয়াল করেন, এই জায়গাটায় ধুলি আছে না, এই জায়গাটায় ধুলো আছে, ঠিক আছে, এই জায়গাটায় ধুলি আছে, এই জায়গাটায় ধুলো আছে। কিছু ইন্টারেস্টিং বানান দেখায় আপনাদেরকে। যেমন দেখা যাচ্ছে, দেখুন, আপনি যদি লেখেন, যখন ধুলি লিখবেন, ধুলি, ধুলি বানানে অবশ্যই দীর্ঘইকার লিখবেন। কি লিখবেন? ধুলি বানানে অবশ্যই দীর্ঘইকার লিখবেন। কিন্তু ধুলো লেখার সময় কি লিখবেন? ধুলো লেখার সময় হ্রস্বকার লিখবেন। আমার কথা বুঝতে পারছেন? ধুলি লেখার সময় দীর্ঘকার লিখবেন, ধুলো লেখার সময় হ্রস্বকার লিখবেন। আচ্ছা, মনে করেন আপনি লিখবেন, আচ্ছা এই বানানটা কি শুদ্ধ? অনুবাদ শুদ্ধ। যখন অনুবাদ লিখবেন, অনুবাদ শব্দটা লিখবেন, তখন হ্রস্বকার লিখবেন। কিন্তু যদি লেখেন অনুদিত, তখন কিন্তু ভাই দীর্ঘকার হবে। অনুদিত এবং অনুবাদ কিন্তু একই অর্থ, হ্যাঁ, অর্থাৎ ট্রান্সলেশন যেটাকে আমরা বলি, একটা ভাষা থেকে আরেকটা ভাষায় রূপান্তর করা। আচ্ছা, এবার আমরা যদি বলি, ধরেন যেমন আমরা বলি কৌতুক, কি বললাম? কৌতুক বানানে আমরা হ্রস্বকার লিখব, কিন্তু ভাই কৌতূহল বানানে কি লিখব? কৌতূহল, কৌতূহল। কৌতূহল বানানে দীর্ঘকার লিখব, ঠিক আছে, কৌতূহল বানালে কি লিখব? দীর্ঘকার লিখব। আচ্ছা, এখানে এই যে শব্দগুলো রয়েছে, এই শব্দগুলো কিন্তু আপনার একটু মাথায় রাখতে হবে। এই ধরনের কিছু শব্দ রয়েছে, আমরা এগুলো কিন্তু ভুল করি, হ্যাঁ। একজন বলছেন লনলি বয় সুজান বলছে, স্যার ভিডিও ক্লিয়ার আসছে না। আসলে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, যখন এই যে সামনে আসছে আমি, আলোটা রিফ্লেক্ট করছে, হ্যাঁ, আমি সামনে আসলে আলোটা রিফ্লেক্ট করতেছে এবং ওই কারণে ঝাপসা দেখা যাচ্ছে। আচ্ছা, এটা একটা কেন হচ্ছে এটা আমি জানি না। স্যার ওই লাইটটা একটু দিয়ে দেবেন, পিছনের লাইটটা, ওই যে ওখানে সুইচ আছে। আচ্ছা, আমরা একটু পরের প্রশ্নে যাব, পরের প্রশ্নে আমরা যাব। পরের প্রশ্নটা তো দেখবেন। পরের প্রশ্নটা বলছে, বঙ্কিম শব্দের বিপরীত শব্দ কি? বঙ্কিম শব্দের বিপরীত শব্দ কি? বঙ্কিম শব্দের বিপরীত শব্দ। আচ্ছা, এই প্রশ্নটা সবাই একটু দেখবেন। বঙ্কিম শব্দের বিপরীত শব্দ কোনটি? বঙ্কিম শব্দের বিপরীত শব্দ কোনটি? 46তম বিসিএসের কোশ্চেন, বঙ্কিম শব্দের বিপরীত শব্দ কোনটি? বঙ্কিম শব্দের বিপরীত শব্দ, সবাই উত্তর করবেন। বঙ্কিম শব্দের বিপরীত শব্দ কোনটি? এমডি আমিনুল হক বলছেন গ নম্বর প্রশ্ন। তারপরে বলছে যে ইব্রাহিম ভাই বলছেন ঘ নম্বর প্রশ্ন। আরও উত্তর দেখতে চাই। আচ্ছা, বঙ্কিম শব্দের সঠিক উত্তর হবে কি? ঋজু। বিপরীত শব্দ কোনটা হবে? ঋজু। বিপরীত শব্দ হবে ঋজু।
আচ্ছা, বন্ধুর মানে কি? বঙ্কিম শব্দের বিপরীত শব্দ হবে ঋজু। ঠিক আছে স্যার, ওই লাইট ফ্যানটা বন্ধ করে দেন, ফ্যানটা বন্ধ করে দেন। আচ্ছা, ঋজু শব্দটা বঙ্কিম শব্দের জি সিদ্ধাতুল জাহান জুই উত্তর করেছেন, ইব্রাহিম ভাই গ উত্তর করেছেন। আচ্ছা, ইব্রাহিম ভাই 7 নম্বরের গ উত্তর করেছেন। ইব্রাহিম ভাই একটু ফার্স্ট অ্যান্সার করছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আচ্ছা দেখুন, এখানে স্যার কোনো নোটিফিকেশন পাইনি। মোহাম্মদ আবু কাউসার হুসাইনি বলছেন কেন নোটিফিকেশন পাননি? নোটিফিকেশন তো অবশ্যই পাওয়ার কথা। আকাইদ হাসান সাগর বলছেন রিজু হবে। হ্যাঁ, আচ্ছা, রিজু মানে সরল, বুঝছেন? রিজু মানে কি? রিজু মানে হচ্ছে সরল, আর বঙ্কিম মানে হচ্ছে বাঁকা। বঙ্কিম মানে কি? বঙ্কিম মানে হচ্ছে বাঁকা বা বক্র, বাঁকা বা বক্র। আচ্ছা, বন্ধুর বিপরীত শব্দ কি হবে? মসৃণ। বন্ধুর বিপরীত শব্দ কি হবে? মসৃণ। আচ্ছা, আর এখানে অসম শব্দের বিপরীত শব্দ সুষম, আবার সুষম শব্দের বিপরীত শব্দ অসম। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কি বললাম? বঙ্কিম শব্দের বিপরীত শব্দ কি হবে? ঋজু। বঙ্কিম শব্দের বিপরীত শব্দ হবে ঋজু। আচ্ছা, আরেকটা জিনিস হলো কি, এখানে বঙ্কিম শব্দটা অর্থ কি? বাঁকা বা বক্র। আর ঋজু শব্দের অর্থ কি? সরল। ঋজু শব্দের অর্থ কি? সরল। ঠিক আছে? আর এখানে দেখুন, অসম মানে অসম শব্দের হচ্ছে অসমান, সুষম মানে সমান আর কি। তো এখানে সুষম শব্দের বিপরীত শব্দ অসম, অসম শব্দের বিপরীত শব্দ সুষম। আচ্ছা, হ্যাঁ, বন্ধু হলো কোথাও উঁচু কোথাও নিচু। হ্যাঁ, বন্ধু শব্দের অর্থ হলো কোথাও উঁচু। থ্যাংক ইউ সো মাচ। কোথাও উঁচু কোথাও নিচু। ঠিক আছে? এখন এইটার বিপরীত শব্দ কি হবে? মসৃণ। এটার বিপরীত শব্দ কি? মসৃণ। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্নে দেখুন 7 নম্বর প্রশ্নটা কি বলছে? 7 নম্বর প্রশ্নটা কি? 7 নম্বর প্রশ্নটা হচ্ছে আপনার কুশিতজীবী। কুশিতজীবী বলতে কাদের বোঝায়? কুশিতজীবী, এই প্রশ্নটা আমি সবার কাছ থেকে উত্তর চাই। তানজিনা মি, তারপরে হচ্ছে অনেকেই উত্তর করে ফেলেছেন। আচ্ছা, ইব্রাহিম ভাই উত্তর করেছেন, 2 জন সঠিক উত্তর করেছেন। আমি আরও সঠিক উত্তর দেখতে চাই। এই প্রশ্নটা কুশিতজীবী এই প্রশ্নটা 46তম বিসিএসে কোশ্চেন এসছে, সরি 41তম বিসিএসে এসছে, 41তম বিসিএস কোশ্চেন এসছে। এই সঠিক উত্তরটা আমি দেখতে চাই। সবাই এই সঠিক উত্তরটা করার চেষ্টা করেন একটু। কুশিতজীবী বলতে কাদের বোঝায়? কুশিতজীবী বলতে কাদের বোঝায়? তানজিনা মিলি, বাহ, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, অনেকেই সঠিক উত্তর করছেন। আচ্ছা, কুশিতজীবী শব্দের অর্থ হলো সুদখোর। কুশিতজীবী শব্দের অর্থ হলো কি? সুদখোর। এই সুদখোর ব্যক্তিদেরকে আমরা কুশিতজীবী বলি। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা শব্দ রয়েছে চারণ কবি। এই চারণ কবির অর্থ কি? সাপড়ি আমরা বুঝি, কৃষিজীবী বুঝি, সমস্যা নেই, কিন্তু চারণ কবি বলতে কি বোঝায়? চারণ কবি বলতে কাদের বোঝায়? আচ্ছা, চারণ কবি হচ্ছে যারা, সেই সকল কবি যারা বিভিন্ন স্থানে গান, নাটকের মাধ্যমে, ঠিক আছে, মানুষের মধ্যে দেশপ্রেম জাগ্রত করে। ঠিক আছে? দেশপ্রেম, সমাজ সচেতনতা, অর্থাৎ যে সকল কবি যে সকল গানের মাধ্যমে, নাটকের মাধ্যমে, অভিনয়ের মাধ্যমে এক স্থান থেকে আর এক স্থানে কি করে? এক স্থান থেকে আর এক স্থানে মানুষকে দেশপ্রেমে এবং সামাজিক সচেতনতায় এবং রাজনৈতিক ব্যাপারে উদ্বুদ্ধ করে বেড়ায়, তাদেরকে বলা হয় চারণ কবি। আচ্ছা, ব্রিটিশ আমলে কি বললাম? ব্রিটিশদের, ভারত উপমহাদেশের ব্রিটিশদের সময় এক ধরনের একজন, যেমন আমরা একজনের নাম বলতে পারি মুকুন্দ দাস। কি বললাম?
মুকুন্দ দাস, মুকুন্দ দাস। এই ভদ্রলোক ব্রিটিশ আন্দোলনের সময়, অসহযোগ আন্দোলন এবং স্বদেশী আন্দোলনে ভারতীয় উপমহাদেশের অনেক মানুষকে ব্রিটিশদের বিরুদ্ধে এবং স্বদেশ প্রেমে জাগ্রত করে রাজনৈতিক যেই উৎসাহ এবং সামাজিক সচেতনতা, এই ব্যাপারে এই মুকুন্দ দাস অনেক গান, অনেক নাটক, অনেক অভিনয়ের মাধ্যমে মানুষকে জাগ্রত করেছেন। এই জন্য এই ব্যক্তিকে বলা হচ্ছে চারণ কবি। তাহলে মুকুন্দ দাস কিন্তু চারণ কবি হিসেবে পরিচিত। চারণ কবি কাকে বলা হয় এটা আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, আমরা একটু পরের প্রশ্নে চলে যাব। তাহলে কুশীরজীবী কাকে বললাম আমরা? সুদখোর। কুশীরজীবী বললাম আমরা সুদখোর। আচ্ছা, তো বলছি যে পেডাগোগির অর্থ কী হবে? এখানে একটা পারিভাষিক শব্দ রয়েছে, পারিভাষিক শব্দটা এটা সবাই একটু অ্যান্সার করবেন। পেডাগোগি শব্দের পরিভাষা কোনটি? 7 গ উত্তর ঠিক আছে। হ্যাঁ, লনলি বয় সুজন উত্তর করেছেন, আকিদ হাসান সাগর উত্তর করেছেন, এমডি আমিনুল ইসলামও সঠিক উত্তর করেছেন, সিদ্রাতুল জাহান জুই সঠিক উত্তর করেছেন, তানজিনা মি সঠিক উত্তর করেছেন। হ্যাঁ, আপনাদের উত্তরগুলো সঠিক হয়েছে, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এবার 8 নম্বর প্রশ্নটা দেখুন। 8 নম্বর প্রশ্ন হচ্ছে পেডাগোগি শব্দের পরিভাষা কোনটি? পেডাগোগি শব্দের পরিভাষা কোনটি? এই যে শব্দটা, এই শব্দটার সঠিক উত্তর কোনটা হবে? পেডাগোগি শব্দের এই সঠিক উত্তর কোনটি হবে? সবাই একটু উত্তর। 8 গ তানজিনা উত্তর করেছেন, 8 গ। আচ্ছা, ইব্রাহিম ভাই উত্তর করেছেন 8 ঘ। ইব্রাহিম ভাই 8 ঘ উত্তর করেছেন, আবার 9 খ উত্তর করেছেন। বাহ, ভেরি গুড। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। ইব্রাহিম ভাই একটু অ্যাডভান্স উত্তর করছেন। আচ্ছা, এটা ভালো, এটা খারাপ না, এটা অনেক ভালো একটা জিনিস। অর্থাৎ উৎসাহ আছে, পড়াশোনা একটু অ্যাডভান্স লেভেলে আছে, এই জন্য আপনি উত্তর করতে পারছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, মজর আলী তালুকদার ভাই বলছেন, ভাই এবার নিবন্ধনে কি প্রিলি থাকবে? আচ্ছা, না থাকলে ভালো হয় আপনার জন্য। আপনি কি শুধু নিবন্ধন পরীক্ষায় দেবেন? নিবন্ধনের প্রিলিমিনারির ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত আসে নাই। যেহেতু সিদ্ধান্ত আসে নাই, পড়তে থাকেন, পড়াশোনা চালাতে থাকেন, এগুলো আপনার বিফলে যাবে না, এই পড়াশোনাটা আপনার বিফলে যাবে না। তবে এটুকু মাথায় রাখবেন, নিবন্ধন পরীক্ষার্থী যত হয়, গতবার ছিল প্রায় 18 লক্ষ, এই 18 লক্ষ প্রার্থীকে যদি আপনার বাছাই করতে হয়, অবশ্যই প্রিলিমিনারি রাখতে হবে এনটিআরসিকে। এনটিআরসি প্রিলিমিনারি না রেখে কখনোই এত ক্যান্ডিডেট বাছাই করতে পারবে না। সো আপনারা চোখ বন্ধ করে পড়তে থাকেন। আচ্ছা, আখতার হোসেন ভাই বলছেন মাশাল্লাহ, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, অনেকে উত্তর করেছেন 8 গ উত্তর করেছেন, অনেকে 8 খ উত্তর করেছেন, 9 খ উত্তর করেছেন। আচ্ছা, অনেকে 8 গ উত্তর করেছেন, ভেরি গুড। আচ্ছা, সবাই পড়ার মধ্যে আছেন আমি বুঝতে পারছি। এখানে সঠিক উত্তরটা হবে কি? সঠিক উত্তরটা হবে আপনার শিক্ষাতত্ত্ব, এইটা হবে সঠিক উত্তর। আচ্ছা, দেখুন, আমরা সহশিক্ষা বলতে কি বুঝি? কো এডুকেশন, ঠিক আছে, কো এডুকেশন। নারী শিক্ষা বলতে কি বুঝি আমরা? ফিমেল এডুকেশন, শিক্ষা নিতে কি বলতে আমরা বুঝি? এডুকেশনাল পলিসি, অথবা এডুকেশন পলিসিও বলা যায়, এডুকেশন পলিসি। কিন্তু পেডাগোগি অ্যাকর্ডিং টু দ্য অক্সফোর্ড ডিকশনারি অনুসারে কিন্তু এইটার অর্থ কিন্তু আসছে আপনার পেডাগোগি। স্টাডি মেথড বলা হচ্ছে এটাকে, স্টাডি মেথড, বা যেমন মনে করেন যে আপনার সায়েন্স আর্টস আপনি কিভাবে পড়াবেন, ঠিক আছে, আপনার পড়ানোর ধরন কী হবে, মেথড কী হবে, সেই জিনিসগুলো কিন্তু বলা হচ্ছে শিক্ষাতত্ত্ব। সেই জিনিসটা কিন্তু শিক্ষাতত্ত্ব। এবং এই পেডাগোগি শব্দের অর্থ কিন্তু আপনার বাংলা অর্থটা এটাই আসছে, এবং এটা অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী, ঠিক আছে। সো এটাতে কনফিউশন থাকার কোনো কারণ নেই। আচ্ছা, এবার আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। আমরা ক্লাস শেষের দিকে চলে এসেছি, আপনাদের এরপরে পেইড ব্যাচে ক্লাস আছে। আচ্ছা, শিরশ্ছেদ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি হবে? অনেকে উত্তর করেছেন, সঠিক উত্তরটি উত্তর করেছেন। তানজিনা আমিল বলছেন যে 9 খ। আচ্ছা, তারপরে এমডি আমিনুল হক বলছেন 9 খ।
ইব্রাহিম ভাই বলছেন 8-এর গ। আচ্ছা ইব্রাহিম ভাই 9 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা করেন। আচ্ছা তো যাই হোক, আমরা শিরশ্ছেদ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ যারা গ নম্বর সঠিক উত্তর করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা অসংখ্য ধন্যবাদ। শির বিসর্গ ছেদ, আচ্ছা এটা একটা বিসর্গ সন্ধি। দেখুন এখানে তালব বর্ষ আছে না, এই তালব বর্ষের জায়গায় আমরা কি বসাবো? বিসর্গ বসাবো। যেমন মনে করেন নিশ্চয়ই, তাহলে এটা কি হবে? এটা হবে নি, তালব বর্ষের জন্য বিসর্গ বসাবো, বাকি থাকবে চয়, বাকি থাকবে কি? চয়, নিশ্চয়। আচ্ছা ভাই এই ক্লাসের মধ্যে কয়েকটা জিনিস দেখাই। যেমন এখানে শব্দ আছে আপনার মনোকষ্ট, কি বললাম ভাই? মনোকষ্ট। তারপরে মনে করেন যে আপনার বলা হলো যে শিরোপীড়া, কি বললাম? তারপরে বলা হলো অন্তকরণ, অন্তকরণ। তারপরে মনে করেন যে আপনার বাচস্পতি, ঠিক আছে, ভাস্কর, এই ধরনের কিছু শব্দ আছে। যেমন ওইগুলো আছে বিশেষ নিয়মে চলে যাচ্ছে, বাচস্পতি, ভাস্কর, অহরহ, এগুলো বিশেষ নিয়মে চলে যাচ্ছে। বিসর্গের এই সন্ধিগুলো একটু খেয়াল করবেন। দেখেন এইগুলো যখন আমরা মানে ইয়াতে লিখব, সন্ধি বিচ্ছেদ করব, তখন কিন্তু আমাদের এই বিসর্গগুলো থেকে যাবে। বিসর্গগুলো কি হবে? তারপরে যেমন বয়সন্ধি, কি আছে? বয়সন্ধি, বয়সন্ধি, মনোকষ্ট, এইগুলো ভালো করে দেখবেন, এইগুলো কিন্তু আমরা ভুল করব। হ্যাঁ, আমাদের কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা আছে এগুলো। শিরোপীড়া, শিরোযোগ পীড়া, তারপরে বয়সন্ধি, বয়োযোগ বিসর্গ সন্ধি। তার মানে ধরেন এইগুলো কিন্তু মূল শব্দ বিসর্গ থাকবে এবং সন্ধি বিচ্ছেদ হলেও বিসর্গটা থেকে যাবে, ঠিক আছে? আচ্ছা তো এইগুলোকে আমরা একটু মাথায় রাখার চেষ্টা করব। হ্যাঁ, তানজিনা আমি বলছেন যে স তালব বর্ষ মধ্যন্যসের পরে বিসর্গ হয়। থ্যাংক ইউ সো মাচ, খুব সুন্দর একটা তথ্য দিয়েছেন। হ্যাঁ, অর্থাৎ আমরা রজাত বিসর্গ, তারপরে সজাত বিসর্গ এগুলো পাই, আবার ওকারের পরে আমরা বিসর্গ পাই। খুব সুন্দর একটা তথ্য দিয়েছেন। আচ্ছা অসংখ্য ধন্যবাদ। আমরা পেইড ব্যাচে এগুলো বিস্তারিত করাবো, ঠিক আছে? তো আমরা লাস্ট কোশ্চেনটা নিয়ে কথা বলবো। আমাদের সর্বশেষ কোশ্চেনটা হলো কি? নিচের কোন বানানটি শুদ্ধ? সর্বশেষ কোশ্চেন, নিচের কোন বানানটি শুদ্ধ? সবাই লাস্ট কোশ্চেন, এটা লাস্ট কোশ্চেন। আপনারা এই কোশ্চেনটা অ্যান্সার করার সাথে সাথে আমরা এটার ব্যাখ্যা দিয়ে ক্লাসটা শেষ করব। আজকের ক্লাস শেষ করবো ইনশাল্লাহ। ঈশার আজান হয়ে যাচ্ছে। আচ্ছা আপনারা এটা একটু উত্তর করার চেষ্টা করবেন, কোন বানানটি শুদ্ধ? কোন বানানটি শুদ্ধ? ইব্রাহিম ভাই বলছেন 10-এর গ। আচ্ছা ইব্রাহিম ভাইয়ের উত্তরটা ভুল হয়েছে। আচ্ছা শোনেন, আমাদের এটার ব্যাখ্যাটা দিয়ে আমি শেষ করি ক্লাসটা। হ্যাঁ, এখানে দেখুন সঠিক শব্দ কিন্তু হবে এটা। হ্যাঁ, সঠিক শব্দ হবে কি? পূর্বাহ্ন। পূর্বাহ্নটা এখানে সঠিক শব্দ। আচ্ছা আমাদের এখানে প্রাহ্ন হবে না, অপরাহ্ন হবে না, মধ্যাহ্নও হবে না, ঠিক আছে? কোনোটাই এখানে শুদ্ধ, এই তিনটা শুদ্ধ নয়। সঠিক শব্দ কোনটি? পূর্বাহ্ন। আমাদের এখানে একটা ঝামেলা তৈরি হয়। ঝামেলাটা কি? ঝামেলাটা হচ্ছে 1 নম্বর ঝামেলা। দেখেন আমরা কোথায়, যেমন দেখেন এখানে আমরা যদি বলি হ, যেমন এইটার মধ্যে কি আছে ভাই, আর এইটার মধ্যে কি আছে, তাই না? আচ্ছা এইটার মধ্যে আছে হ, হসন্ত ন আছে, আর এটার মধ্যে আছে হ হসন্ত মূর্ধন্য। এটা আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? অর্থাৎ হয়ের উপরে যদি থাকে নয়ের যে চিহ্নটা, সেটা বুঝতে হবে দন্ত ন, আর নিচে থাকলে মূর্ধন্য, ঠিক আছে? আচ্ছা একটা নিয়ম দেখুন, যদি কোনো শব্দের মনে করেন যে শুরুতে
পরা অপর পূর্ব, এই জিনিসগুলো থাকে। তার মানে বুঝে নেবেন ওর পরে যেই ন আসবে সেই নটা কি হবে, সেই নটা হবে মূর্ধন্য, সেই নটা হবে কি মূর্ধন্য। যেমন যদি বলি প্রাণ্য, এটা হবে। তার মানে যেমন পরাণ্য, পরাণ্য, অপরাহ্ন, পূর্বাহ্ন কি হবে পূর্বাহ্ন। কেন হলো ভাই এখানে এগুলো কেন হলো, এখানে এগুলো কেন হচ্ছে ভাই, কেন হচ্ছে এগুলো? দেখেন এই প্র আসে এই জন্য এখানে মূর্ধন্য আসে। দেখেন নিচে গেলে মূর্ধন্য হয়, যখন কোনো নয়ের চিহ্ন নিচে যাবে, হয়ের নিচে যাবে, তখন বুঝতে হবে হটা কি আছে, হটা হয়ের নিচে মূর্ধন্য আসে, নট দন্তন্য। ঠিক আছে। আচ্ছা এখন এখানে আমার হয় প্র আসে এই জন্য নিচে দন্তন্য হবে, এই মূর্ধন্য হবে। এখানে পরা আসে এই জন্য মূর্ধন্য হবে, এখানে অপর আসে এই জন্য মূর্ধন্য হবে, এখানে পূর্ব আসে এই জন্য মূর্ধন্য হবে। হয়ের নিচে থাকা মানে বুঝে নিতে হবে ওই নটা মূর্ধন্য। আচ্ছা ধরুন পূর্বাহ্ন মানে কি ভাই, পূর্বাহ্ন মানে সকাল, পূর্বাহ্ন মানে কি সকাল। আচ্ছা প্রাণ্য মানে কি, এটাও সকাল, এটাও সকাল। আচ্ছা অপরাহ্ন মানে কি, অপরাহ্ন মানে হচ্ছে বিকাল। আচ্ছা পরাহ্ন মানে কি ভাই, পরাহ্ন, পরাহ্ন মানে বিকাল। আচ্ছা দেখেন এইগুলোর মানে কি বিকাল। আচ্ছা এবার দেখেন ভাই এইটা হলো একটা সূর্য, এই জিনিসটা আমি এর আগেও ক্লাসটা নিয়েছি, তারপরেও যারা নতুন ক্লাস করছেন তাদের জন্য এটা বুঝতে সুবিধা হবে। ঠিক আছে। আচ্ছা এটা বুঝতে সুবিধা হবে। ঠিক আছে। দেখেন এখানে মূল বিষয়টা হচ্ছে সূর্য যখন নিচে থাকে, অর্থাৎ সূর্য যখন ওঠে তখন সেই সময়টাকে আমরা বলি, সেই সময়টাকে বলি আমরা পূর্বাহ্ন বা প্রাহ্ন। এখন এই পূর্বাহ্নর নিচে নটা কোথায় যাবে, দেখেন সূর্য কিন্তু নিচে আছে, যেহেতু পূর্ব কথা উল্লেখ আছে তাহলে ন নিচে আসবে। আরেকটা বিষয় কি, সূর্য নিচে আছে এই জন্য নটা নিচে আসবে। আবার দেখেন প্রাহ্নর নিচে ন আসবে, মূর্ধন্য আসবে। কেন ভাই, এখানে প্র আছে আর সূর্য নিচে আছে। সূর্য যখন উপরে যায় তখন এটা কি হয়, মূর্ধন্য হয়। এটা কি হয়, মূর্ধন্য হয়। অর্থাৎ মূর্ধন্য দেখেন যখন উপরে চলে যাবে, নটা দেখছেন কোথায় চলে গেছে, উপরে চলে গেছে। এই যে যখন উপরে, হয়ের উপরে যখন এই চিহ্নটা থাকে তখন সেটাকে আমরা বলি হ যোগ দন্ত ন। তাহলে মূর্ধন্য বানানে কিন্তু নটা উপরে চলে যাবে। কেন, দেখুন সূর্য কিন্তু উপরে চলে গেছে তাই। আরেকটা কথা হচ্ছে যে এই মূর্ধন্য বানানের শুরুতে প্র, পরা, অপর, পূর্ব এই ধরনের কোনো চিহ্ন নেই, এই জন্য নটা নিচে বসবে না, উপরে বসবে। আবার যখন সূর্যটা নিচে আসবে তখন কি হবে, দেখেন অপরাহ্ন হবে। অপরাহ্ন মানে কি বিকাল, অপরাহ্ন বিকাল। তাহলে নটা কোথায় যাবে, নটা নিচে আসবে। পরাহ্ন মানেও বিকাল, হ্যাঁ নটা কোথায় আসবে, নিচে আসবে। সূর্য যখন নিচে থাকে শুরুর দিকে তখন সেটা পূর্বাহ্ন বা প্রাহ্ন হয়, নটা নিচে থাকে। আবার সূর্য উপরে চলে গেলে ওইটা দুপুর হয়, মধ্যাহ্ন, নটা উপরে চলে যাবে। যখন সূর্য আবার নিচে নেমে বিকেল হয়, ডুবে যায় তখন সেই সময়টাকে আমরা বলি অপরাহ্ন বা প্রাহ্ন। এখন এই সময়ে সূর্য কোথায় নিচে চলে এসছে, তার মানে নটা নিচে চলে আসবে। আচ্ছা ভাই সায়াহ্ন, সায়াহ্ন মানে কি, সরি সায়াহ্ন নটা কোথায় যাবে, সায়াহ্ন নটা, সায়াহ্ন মানে হচ্ছে সন্ধ্যা। সায়াহ্ন মানে কি ভাই, সায়াহ্ন মানে হচ্ছে সন্ধ্যা। আচ্ছা এইটা উপরে যাবে। দেখেন এটা কেন উপরে যাবে, এইটার নিয়মটা হচ্ছে এখানে কোনো প্র, পরা, অপর, পূর্ব, প্র, পরা, অপর, পূর্ব কোনো উপসর্গ নাই, কোনো শব্দ নাই, এই জন্য হয়ের সাথে নটা উপরে চলে যাবে। মূল নিয়মটা হচ্ছে এটা। আমরা বোঝার সুবিধার্থে এখানে সূর্য টুর্য আঁকে আমরা দেখাই দিলাম যে যখন সূর্য নিচে থাকে তখন পূর্বাহ্ন হয়, প্রাহ্ন হয়। সূর্য নিচে আছে বলে নটা নিচে চলে যাবে। সূর্য যখন উপরে চলে যায় তখন মধ্যাহ্ন হয়, ওই মধ্যাহ্ন বানানে নটা উপরে চলে যাবে।
এখানে নিচে চলে যাবে, এখানে উপরে চলে যাবে। আবার যখন সূর্য নিচে চলে আসে বিকেল হয়ে যায়, বিকেলটাকে আমরা কি বলি অপরাহ্ন, অপরাহ্নের নিচে 9টা নিচে যাবে, পরাহ্নর নিচে 9টা যাবে। আচ্ছা, পরাহ্নর নিচেও 9টা চলে যাবে। আচ্ছা, আমার মনে হয় তানজিনা আমি বলছেন যে আপনার ক্লাস আরও চাই, নতুন কিছু শিখলাম, অসংখ্য ধন্যবাদ। আরও ক্লাস আসবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। তো সবার কাছ থেকে বিদায় নিচ্ছে এখন। অনেকক্ষণ আপনাদের সাথে ছিলাম, আর যে ক্লাসটা আমি এতক্ষণ নিলাম, আমি এই ক্লাস নেওয়ার শুরুতে আমি বুঝতে পেরেছি আমার পিছনে স্লাইডটা একটু প্রবলেম করছে, আলোটা রিফ্লেক্ট করছে, হ্যাঁ একটু আপ ডাউন করছে, ক্লিয়ার হচ্ছে, কখনো ঝাপসা হয়ে যাচ্ছে। এটা মূলত ব্যাকগ্রাউন্ডের এই স্লাইডটার কারণে হচ্ছে। তো নেক্সট টাইম নেক্সট ক্লাসে আমি আর স্লাইডটা আরও ক্লিয়ার করবো ইনশাল্লাহ। তো আজকের ক্লাস এখানে শেষ করছি। আজকের ক্লাস যারা যুক্ত ছিলেন সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, এবং ক্লাসের ব্যাপারে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই পরের ক্লাসে জানাবেন। আরেকটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে যে বিগত সালের প্রশ্ন সমাধান যদি আপনি এইভাবে প্রশ্নগুলো সমাধান করে করে পড়েন, তাহলে পরে আপনার জন্য ভালো কিছু আছে। আরেকটা জিনিস হচ্ছে, যে বিষয়গুলো বোঝার সেই বিষয়গুলো অবশ্যই আপনাকে ভালো করে ডিটেলি বেসিক থেকে বুঝতে হবে। আর বেসিক থেকে বুঝতে গেলে অবশ্যই আমাদের শুধুমাত্র পেইড কোর্সে আসার জন্য বলছি এটা না, আপনাকে বোঝানোর জন্য বা আপনার ভালোর জন্য বলছি। বিস্তারিত জানার জন্য অবশ্যই পেইড কোর্সে আসতে হবে, এবং পেইড কোর্সে আসলে আপনি আরও বিস্তারিত শিখতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য আবারও শুভকামনা জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।